সময়ের কথা। একজন আরুণদেব নামে রাজা ছিল। তার 3টে ছেলে ছিল। তার একটা বিশাল রাজ্য ছিল, আর এখন সেই রাজ্যের উত্তরাধিকারী বাছাই করার সময় এসে গেছে। এখন আমি অনেক বুড়ো হয়ে গেছি। কয়েক বছর পর আমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, আর আমার রাজ্য আমার ছেলেদের হাতে তুলে দিতে হবে। এমন খারাপ কথা বলো না মহারাজ, আপনি তো এখনো অনেক দিন বাঁচবেন। কেউ পৃথিবীতে চিরকাল বাঁচেনি, একদিন সবাইকে চলে যেতে হয়। আমার চিন্তা হচ্ছে, আমার 3 ছেলের মধ্যে কে এমন হবে যে প্রজাদের সঙ্গে মিলেমিশে চলবে আর ভালো রাজা হবে। এ ব্যাপারে হয়তো সময়ই বলে দেবে। এখন তুমি এটা ঠিক সময়ে ছেড়ে দাও। সময় মতো ছাড়ার দরকার নেই সুকুমার সিং। আমি এখনই একটা কৌশল পেয়ে গেছি। এই কৌশল দিয়ে হয়তো আমি আমার বাচ্চাদের পরীক্ষা নিতে পারব আর জানতে পারব এই 3 জনের মধ্যে কে রাজা হবার যোগ্য। রাজা ওখান থেকে চলে যায়। তারপর রাজা অরুণদেব তার এক বন্ধু মঙ্গলের কাছে যায়। কেমন আছো মঙ্গল? আহা, এত বড় মহারাজ আজ আমার কুটিরে। আহা, দুনিয়ার চোখে আমি মহারাজ, কিন্তু তোমার তো ছোটবেলার বন্ধু, তাই না? কেন মঙ্গল? হয়তো এটা প্রথমবার হচ্ছে যে কৃষ্ণের ঘরে রাজা এসে কথা বলছেন। এখন তুমি যাই বলো, সত্যি কথা বলতে আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তোমার কাছে তো ঈশ্বরের দেওয়া সবকিছুই আছে মহারাজ, তোমার আমার সাহায্যের দরকার কি করে হলো? এই কাজটা আমার বদলে শুধু তুমিই করতে পারো। বলো তো, আমাকে কি করতে হবে? আসল কথা হলো, কয়েক বছর পর আমার আর রাজ চালানোর সামর্থ্য থাকবে না, আর আমাকে আমার 3 ছেলে থেকে একজনকে রাজগদ্দি দিতে হবে। এখন কে সেই রাজগদ্দির আসল অধিকারী, কে সত্যিই যোগ্য, সেটা জানার জন্য তোমাকে আর আমাকে মিলে একটা নাটক রচনা করতে হবে। তারপর রাজা মঙ্গলকে সবকিছু বলে দেয়। ঠিক আছে, আমি বুঝেছি। আপনি একদম চিন্তা করবেন না, আমি এটা খুব ভালোভাবে করে দেখাবো। এই নাটক থেকে জানা যাবে আমার 3 ছেলের মধ্যে কে সত্যিকারের মানুষ এবং প্রজার যত্ন নিতে সক্ষম, আর সেই ছেলেকে আমি সিংহাসন দেব। রাজা তার মহলেই ফিরে আসে। রাজার 3 ছেলে ছিল, অজয় আর ধনঞ্জয়। রাজা তার 3 ছেলেকে এক এক করে এক ঘরে ডেকে সবাইকে একই কথা বলে। প্রণাম পোপাজি। অজয়, তুমি আমার সবচেয়ে প্রিয় ছেলে এবং আমি মনে করি তুমি সবচেয়ে যোগ্য। তাই আমি চাই তোমাকে আমার সিংহাসনের উত্তরাধিকারী করা হোক। এটা আমার জন্য খুব বড় সৌভাগ্যের কথা হবে বাবা। ঠিক আছে, এখন তুমি যাও, আর হ্যাঁ, এই কথা কাউকে বলবে না যে আমি তোমাকে পরবর্তী রাজা হিসেবে বেছে নিয়েছি, বুঝেছ? যাও। কিছুক্ষণ পর রাজা বিজয়কে ডেকে বললেন যে সে পরবর্তী রাজা হবে। কিছুক্ষণ পর ধনঞ্জয়ও এলো। রাজা তাকেও বললেন যে সে পরবর্তী রাজা হবে। সেখানে মন্ত্রী সুজান সিংহ ছিলেন, তিনি সব দেখছিলেন। মহারাজ, আপনার মাথায় কি চলে? আপনি 3 রাজকুমারকেই সিংহাসনের প্রতিশ্রুতি দিয়ে দিলেন। তুমি শুধু দেখেই যেও সুজান সিংহ, এই 3 রাজকুমারের সামনে এখন একটা পরীক্ষা আসছে। 3 ভাই এই খবর শুনে বেশ খুশি হলেন, কিন্তু তারা জানত না যে তাদের এক পরীক্ষার মুখোমুখি হতে হবে, আর সেটাতে সফল হলে তবেই তারা সিংহাসন পাবে। অনেক দিন পেরিয়ে গেল। 3 ভাই রাজা হওয়ার স্বপ্ন দেখছিলেন। তখন হঠাৎ একটা সভা ডাকা হলো। সেখানে রাজা ছিলেন, রাজ্যের মন্ত্রী সুজন সিংহ ছিলেন, একজন সৈনিকও ছিলেন, রাজ্যের 3 ছেলেও ছিলেন। এদের ছাড়াও সেখানে একটা সন্ত্রাসীও ছিল, যার সাজা হওয়ার কথা ছিল, যার বন্দী থাকা উচিত ছিল। আসলে সে বন্দী না, বরং বনবাড়ি ছিল, যে কেবল বন্দির ভান করছে। কি হলো বাবা? এই বন্দির অপরাধ কি, আর তাকে কি সাজা দেওয়া হবে? তাকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে। কিন্তু ফাঁসি কেন? তার অপরাধ কি? আজ তো এই মানুষটা ভিড়ে মহারাজ অর্থাৎ আমাকে গাল দিচ্ছিল।
রাজার বিরুদ্ধে যারা আওয়াজ তোলে তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আপনি কি বলছেন বাবা? এত ছোট অপরাধের জন্য এত বড় শাস্তি? এটা অন্যায়। এখন তুমি আমাকে ন্যায় আর অন্যায়ের মানে বুঝিয়ে দাও। এটা সে সবাইকে সামনে আমার ব্যাপারে উল্টোপাল্টা বলেছে, এর তো আজই মৃত্যুদণ্ড পেতে হবে। এটা ভুল পিতাশ্রী। প্রজাদের সবাইকে নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকা উচিত। তবুও যদি কেউ সীমানা ছাড়িয়ে কিছু বলে, তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কিন্তু এত বড় শাস্তি নয় যে তার জীবন কেটে যায়। আমি তোমাদের 3 রাজপুত্রের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, রাজাকে বলো আমাকে মাফ করে দিক, আমাকে মাফ করে দিক। এই মঙ্গল তো খুব ভালো নাটক করছে। বাহ মঙ্গল, তুই তো চমৎকার অভিনেতা। পিতাজি, আমি ক্ষমা চাইব, কিন্তু আমি আপনার এই সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধী। আচ্ছা, আর তোমাদের মধ্যে আর কারা আছে যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবং এই অপরাধীকে বাঁচাতে চায়? আমিও এর বিরুদ্ধে আছি পিতাজি। হ্যাঁ পিতাজি। আমিও এর বিরুদ্ধে আছি। বাহ, আমার 3 ছেলে ন্যায় বিচারের বোঝাপড়া রাখে। তারা বুঝতে পারে কোন অপরাধের কি সাজা হওয়া উচিত। রাগত স্বরে, মানে তোমরা 3 জন চাও যে বন্দীকে মৃত্যুদণ্ড না দেওয়া হোক? ঠিক আছে, তোমরা 3 জন এক এক করে আমার ঘরে এসো। রাজা নিজের ঘরে চলে যায় এবং প্রথমে বিজয়কে ভিতরে ডাকে। প্রণাম পিতাজি। তাহলে তোমার মত ঠিক হয়ে গেছে যে তুমি ওই অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে চাও না? হ্যাঁ পিতাজি, আমি মনে করি ওই অপরাধী ছোট্ট একটা অপরাধের জন্য এত বড় শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক আছে, যদি তুমি বলো আমি ওর মৃত্যুদণ্ডের সাজা থামিয়ে দিতে পারি, কিন্তু এর জন্য তোমাকে তোমার সিংহাসন ছেড়ে দিতে হবে। তুমি একটা রাজা হিসেবে সিদ্ধান্ত বদলাতে চাইছো, তাহলে তোমাকে এর দাম দিতে হবে। আমি তোমাকে যে সিংহাসন দেবার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা তোমাকে চিরতরে ভুলে যেতে হবে। বলো, প্রস্তুত? পিতাজি, আমি একটা সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য আমার ভবিষ্যৎ বাজি রাখতে পারবো না। আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। ওদিকে তো বড় ন্যায়ের কথা বলছো, যখন বলিদান দেওয়ার কথা এলো তখন নিজের পা পিছিয়ে নিচ্ছ। এরা তো রাজা হওয়ার যোগ্যই না। ঠিক আছে, আমি বুঝে গেছি। এখন তুমি এখান থেকে চলে যাও। কিছুক্ষণ পর রাজা অজয় তাকে নিজের ঘরে ডাকে। ছেলে অজয়, যদি তুমি চাও যে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, তাহলে তোমাকে এর মূল্য দিতে হবে। তার জীবনের বিনিময়ে তোমাকে তোমার ভবিষ্যতে পাওয়া সিংহাসন ত্যাগ করতে হবে। একটা সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য আমি কি আমার সিংহাসন ছেড়ে দেব? তা কখনোই হবে না বাবা। আমি এত বড় দেবতা নই যে এত বড় বলিদান দিতে পারি। আপনি দিন তাকে মৃত্যুদণ্ড, কি আসে যায়? আমি কিছু বলবো না, দাও তো তাকে। রাজা দুঃখী হয়ে পড়ল। তার আরেক ছেলে তো বগলদা দিয়েছে। এখন রাজার একমাত্র আশা তার শেষ ছেলে। নমস্কার বাবা। ছেলে ধনঞ্জয়, তুমি কি ওই অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিরুদ্ধে? হ্যাঁ বাবা, ন্যায় বিচার বলে যত বড় অপরাধ ততটাই দণ্ড হওয়া উচিত। বড় অপরাধে ছোট দণ্ড ঠিক না, আর ছোট অপরাধে বড় দণ্ডও ঠিক না। ঠিক আছে, যদি তুমি চাও আমি আমার সিদ্ধান্ত বদলাবো আর অপরাধীর জীবন বাঁচাবো, তাহলে তোমার নিজেকেও কিছু ত্যাগ করতে হবে। আমি সেই ব্যক্তিকে বিচার করতে সবকিছু করতেও প্রস্তুত আছি। বলতো, আমাকে কি বলিদান দিতে হবে? মনে আছে, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে আমার উত্তরাধিকারী করব। শুধু তোমাকে এই বলিদান দিতে হবে। যদি তুমি চাও যে সেই মানুষটি বেঁচে থাকুক, তাহলে তোমাকে রাজা হওয়ার স্বপ্ন চিরতরে ত্যাগ করতে হবে। আমি মেনে নিচ্ছি, পৃথিবীর কোনো সিংহাসন প্রজার চেয়ে বড় নয়, আর প্রজার প্রতি অন্যায় আমি হতে দেব না। তাছাড়া আমি রাজা হওয়ার যোগ্যও থাকব না। হ্যাঁ, শেষ পর্যন্ত
আমি আমার উত্তরাধিকারী পেয়ে গেলাম। আমার বাকি দুই ছেলে তাদের স্বার্থকে প্রজাদের উপরে রাখে, কিন্তু ধনঞ্জয় তাদের থেকে আলাদা। সে প্রজাদের সঙ্গে ন্যায় করতে নিজের সিংহাসন পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। বাহ, তুমি পরীক্ষায় পাশ করেছ আমার ছেলে। কি পরীক্ষা? আসো, আমি তোমাকে সেই অপরাধীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। তখন মঙ্গল ভিতরে আসে। সে খুব ভালো কাপড় পরেছিল এবং তার অবস্থা খুব ভালো ছিল। তাকে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো অপরাধী যাকে মৃত্যুদণ্ড হতে চলেছে। আমার বর্তমান রাজা এবং ভবিষ্যতের রাজা, আপনাদের প্রতি শ্রদ্ধা। এই মানুষটি কোনো অপরাধ করেনি এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এটা আমার ছোটবেলার বন্ধু মঙ্গল, যার সাথে মিলেই আমি এই নাটক রচনা করেছি এবং আমার 3 ছেলের পরীক্ষা নিয়েছি। সেই পরীক্ষায় অজয় আর বিজয় সফল হতে পারেনি, তো ধনঞ্জয় তার ন্যায়পরায়ণতার জন্য সফল হয়েছে। বাবা, আপনি ছোটবেলা থেকে যা কিছু শিখিয়েছেন আমি তা আমার জীবনে ভালোভাবে অনুসরণ করেছি। আমি জানি এই পৃথিবীতে ন্যায় থেকে বড় কিছু নেই। একজন রাজা কখনো নির্দোষকে দণ্ডিত করবেন না। তারা তাকে রাজা ঘোষণা করে ফেলল, আর এটা দেখে 2 ভাই অজয় আর বিজয় খুবই দুঃখ পেল।